নৈশভোজে ডলার সংকট, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি নিয়ে ডোনাল্ড লুর সাথে আলোচনা, রাজনীতি নিয়ে কথা হয়নি জানালেন সালমান এফ রহমান। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি। মৌসুম শুরু না হতেই ডেঙ্গুতে ২৯ জনের প্রাণহানি। গেল বছরের ভয়াবহ অভিজ্ঞতার পরও প্রতিকার নিয়ে কোনো গবেষণা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। মহাখালী টার্মিনালের পর লেট লক অংশেও যাত্রী তুলছে দূরপাল্লার বাস। সবাই সচেতন না হলে আইন জরিমানায় কমবে না যানজট। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে। খুবই আনন্দিত। আমার বাসার কিছু নাই রে বাবা, আল্লাহর অশেষ দয়া। জলদস্যুর কবল থেকে মুক্ত নাবিকদের ঘরে আনন্দের জোয়ার। এক নজর দেখতে স্বজন, পাড়া প্রতিবেশীর ঢল। চেষ্টা করতাম যে ভালো ভালো খবরগুলো দিতে আর কি, খারাপ থাকলেও চেষ্টা করছি যে না ভালো আছে আম্মা। আমাদের সন্তানদের নতুন জীবন যেমন পেয়েছে, সেমন আমাদেরও মনে হয় আবার নতুন জীবন শুরু হয়েছে। যেটা গেছে ঈদ, সেটা ঈদ ছিল না। এখন যে আমার ভাই ফিরে পাইছি, আমরা আমাদের বুকে আমার ভাইকে ফিরে পাইছি, এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় তৃণমূলের মানুষ। বলছেন বীজ কীটনাশকের দাম কমালে বাড়বে কৃষি উৎপাদন। আয় করি মনে করেন যা তার সাইয়া খরচা ব্যয়। সপ্তাহে বাজার আমরা যে কি পরিস্থিতি আছি, যদি ওষুধের দামটা, সারের দামটা যদি কমাই দিত তাহলে হয়তো না কৃষক একটু বাঁচত। দেশ জুড়ে এসএসসিতে ব্যতিক্রমী সাফল্যের গল্প। ব্রাহ্মণবাড়িয়ায় একসাথে পাশ করেছে মা মেয়ে। টাঙ্গাইলে ২ পরিবারের যমজ ৪ বোনের সাফল্য। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনের পরে ঢাকা ও ওয়াশিংটন আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। আগ্রহী বাংলাদেশও, জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার বাসভবনে নৈশভোজে অংশ নেন। এ সময় অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো। সফরের প্রথম দিনে ব্যস্ততম সময় পার করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলের সাথে নৈশভোজে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নৈশভোজ শেষে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে পরে ঢাকার সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমাতেও আগ্রহী ওয়াশিংটন। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে। আমাদের যে আমেরিকান কোম্পানিরা যে এখানে ব্যবসা করছে তাদের পেমেন্ট ডিলে হচ্ছে। এটাও বলেছে যে আমরা কিন্তু বুঝি দ্যাট তোমাদের অর্থনীতি, তোমাদের রিজার্ভের উপরে একটু চাপ আছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি এবং বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানো নিয়েও হয় আলোচনা। জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো পায় অগ্রাধিকার। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি,
আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, আলোচনা ছিল বেশ হৃদ্রতাপূর্ণ। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচনের পরে এই সফর গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার একটা এনভায়রনমেন্টে ডিসকাশন হচ্ছে, আলাপ হচ্ছে এবং তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরো নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে। নতুন সরকার গঠনের পরে এই প্রথমবার উনি আসলেন বাংলাদেশে। ইনফরমালি আলাপ হয়েছে, ওনারা আমাদের দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান, এইটাই ব্যক্ত করেন। বুধবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এর আগে সুশীল সমাজের সাথে বৈঠক করে 3 দিনের ঢাকা সফর শুরু করেন ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, মানবাধিকার, শ্রমনীতি সহ নানা বিষয়ে আলোচনা করেন। ডোনাল্ড লু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তার অবস্থান তুলে ধরেন। মৌসুম শুরু হতে না হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখন পর্যন্ত মারা গেছে 29 জন, যার মধ্যে নারীর সংখ্যাই বেশি। প্রতি বছর ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেলেও মৃত্যুহার, কারণ ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো গবেষণা। তবে তথ্য সংগ্রহের পাইলটিং শুরু হয়েছে বলে দাবি MIS পরিচালকের। পিরোজপুরের ইমন থাকেন রাজধানীর কমলাপুরে। 3 দিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন। জ্বরের তীব্রতায় এখনও টেকা দায়। একই হাসপাতালে 5 দিন ধরে ডেঙ্গুর সাথে লড়ছেন মুগদার নাজমাও। জ্বর আগেই ছিল, তারপরে আমরা যখন জ্বর অনেক বেশি ছিল, কমতে ছিল না, তারপর আমরা এখানে এনে ভর্তি করছি। ওরা তো বেশি একটা মশা নাই, কিন্তু হঠাৎ করে জ্বর হয়েছে। তারপর আমি বলছে যে আম্মু আমার খুব জ্বর, আমি বলছি তো ডাক্তারের কাছে যান। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 2,500 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে 29 জন আর বাড়ি ফিরতে পারেননি। পর্যালোচনায় দেখা যায় আক্রান্তদের 60% পুরুষ, অথচ মৃতদের 52% নারী। মৃত্যুহারের এই ভয়াবহ চিত্র ছিল গেল বছরেও। এবছর কখনো ডেঙ্গু মুক্ত ছিলাম না, সবসময় সারা বছর আমাদের রোগী ভর্তি থাকতো। 3-4 জন করে, সবসময় 5 জন করে রোগী সবসময় ভর্তি থাকতো। আমার ডেঙ্গু ওয়ার্ড কখনোই শূন্য হয়নি। অ্যাফেরেসিস, প্লাজমা, প্লেটিলেট সব দেওয়ার সুযোগ আমার আছে। CBC 24 ঘন্টা করার সুযোগ আছে। তারপরেও কিন্তু যেটাকে আমরা বলি ইনএভিটেবল, অনিবার্য, সেই ডেথ আমরা ফেরাতে পারতেছি না। কারণ এখনও কিছু রোগী আসতেছে যারা অনেক দেরি করে বুঝতে পারে যে তার ডেঙ্গু হয়েছে। আগের বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। যদিও এই দায় রোগীদের উপরই চাপিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি প্রতিষ্ঠানগুলো। অথচ ডেঙ্গু মোকাবেলায় কোনো গবেষণা হয়নি এখনো। তাদের অনেক সময় যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের তুলনায় কম থাকে জেনেটিক্যালি, সেটা একটা কারণ হতে পারে। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। আমরা অল্প পাবলিক কয়েকটা হাসপাতালে পাইলটিং করছি, তারপরে আমরা সারা দেশে এটা স্কেল আপ করব। এর আগে করোনা আক্রান্তের তথ্য সংগ্রহে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলোকে তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দূরপাল্লার বাসে গেট লক সার্ভিস মানছে না কেউই। মহাখালী টার্মিনাল পার হলেই আগের মতোই বেপরোয়া চালক হেলপাররা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছেন, তুলছেন যাত্রী। কাকলের পর মালিক পক্ষের নজরদারি না থাকায় বড়ল অবস্থা। পুলিশ বলছে সবাই সচেতন না হলে শুধু আইন ও জরিমানা করে যানজট নিরসন করা কঠিন। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যেন এক সিদ্ধান্তেই পাল্টে গেছে মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। আগের মতো সড়কের উপর দাঁড়িয়ে চালক সহকারীদের হাঁকডাক নেই, বাসে ওঠার তাড়াহুড়োও নেই যাত্রীদের মধ্যে।
এখানকার চিত্র আগের চাইতে এখন তুলনামূলক অনেক ভালো। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। গেটলকে তো অতিরিক্ত যাত্রী নেয় না, সেটা তো খুব আরামদায়ক হয়। তবে মহাখালী পার হয়ে আমতলী কিংবা চেয়ারম্যান বাড়ি আসতেই চালক হেল্পারদের কাঁধে ভর করে সেই আগের ভূত। দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে, তুলছেন যাত্রী। এখানে যে গাড়ি থামানো নিষেধ ভাই, একটা টিকেটের যাত্রী আছে, একটা টিকেটের লোক আছে। কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পর্যন্ত দাঁড়াবে না কোথাও, চেকিং হবে 4 জায়গায়। প্রথমে কাকলী, পরে কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে। উদ্দেশ্য কাউন্টারের বাইরে যেন যাত্রী তোলা না হয়। কিন্তু কে শোনে কার কথা? কাকলী পার হতেই তৈরি হয় এমন হজবরল অবস্থা। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। এরপর ব্রেক পেলে দেখবো আমরা 23টা গাড়ি পাইছি, অনিয়ম করছে। আজকে কয়টা পাইছে? 23টা পাইছি। আইন আমরা যেহেতু করেছি, এটা শৃঙ্খলা আসতে 2-4 দিন সময় লাগবে। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে 47টি রুটের প্রায় 1200 বাস। মালিক সমিতির দাবি, কিছু চালক এবং যাত্রীর কারণে পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না গেটলক সার্ভিস। যাত্রীরা গাড়ি সিগন্যাল দেয় রাস্তায়, তার উদ্দেশ্য হলো টার্মিনাল আসলে তার জেনুইন ভাড়া যেতে হয়। রাস্তায় উঠলে আমি ওই ড্রাইভারের সাথে বার্গেনিং করে 300 টাকার ভাড়া আমি 100 টাকায় যাব। অবশ্য এ নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন না মানায় মামলা হয়েছে 1/2 শতাধিক গাড়ির বিরুদ্ধে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে। চালকদের বাধ্য করার পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে যাত্রীদের সচেতনতার উপর। মূলত এই গেটলক সার্ভিস চালু করা হয়েছিল যানজট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কিন্তু পেছনের এই চিত্রই বলে দেয় সেই সচেতনতা কতটুকু তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা এবং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা না বাড়বে, ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ফেরা নাবিকদের ঘরে আনন্দের জোয়ার। নতুন জীবন পেয়ে পরিবারের সাথে যেন পুনর্মিলন হয়েছে তাদের। চট্টগ্রামে নাবিকদের ঘরে এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর ঢল। রান্না হয়েছে পছন্দের সব খাবার। ভয়াল সেই সব দিন আর দীর্ঘ উৎকণ্ঠা শেষে সবার ঘরে এখন স্বস্তি। ট্যুর শেষে ঘরে ফেরেন প্রতিবার, তবে এবারের ফেরা অন্যরকম। স্নেহের সন্তান আর মমতাময়ী মাকে জড়িয়ে ধরে এই কান্নাই বলে দেয় এই প্রত্যাবর্তনের মাহাত্ম্য কতটা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে চট্টগ্রামের নিজ বাড়িতে ফেরা এমবি আবদুল্লার চিফ অফিসারের কাছে এ যেন নতুন এক জীবন, নতুন উপলব্ধি। সবাইকে পেলাম একসাথে, মাকে পেলাম, সবাইকে পেলাম, ফ্যামিলি। তারপরে ওর সাথে বেশি আর কি, ও বেশি ইয়ে করে। চেষ্টা করতাম যে খারাপ কোনো কিছু যেন, খারাপ যাতে কোনো সংবাদ যেন ওরা না শুনে। সো চেষ্টা করতাম যে ভালো ভালো খবরগুলো দিতে আর কি। খারাপ থাকলেও চেষ্টা করছি যে না, ভালো আছি আম্মা, টেনশন করি না। রান্না হয়েছে এই নাবিকের পছন্দের সব খাবার। দলে দলে আসছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। আমাদের সন্তানদের নতুন জীবন যেমন পেয়েছে, সেমন আমাদেরও মনে হয় আবার নতুন জীবন শুরু হয়েছে, এরকম লাগতেছে আর কি। এরকম বেশি আনন্দ, সব মিলিয়ে আসলে অনেক অনেক আনন্দ লাগতেছে। ভাইকে ফিরে পাওয়ার এই যে আনন্দ, এই যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। প্রতিটা দিন ভাই কিরকম যে গেছে, মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন। আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ফেরার পথে আরেক নাবিক সাজ্জাদকে বরণ করতে ঢল নামে গ্রামবাসীর। ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা ও ভাইয়েরা। এ যেন এক অন্যরকম পুনর্মিলন। সবসময় মনে পড়তো যে শুধু আপনজনদের কথা, মানে এক একটা স্মৃতি, যে বন্ধুর সাথে কাটানো স্মৃতি, তারপর আত্মীয়র সাথে কাটানো স্মৃতি, আব্বু আম্মুর সাথে কাটানো স্মৃতি। ওই স্মৃতিগুলো সবসময় আমাদেরকে নাড়া দিত। এই জিনিসগুলো সবসময় আমাদেরকে মানে মনের মধ্যে এক ধরনের গুমরে মানে আমরা নিজে কাঁদতাম, ওই অবস্থা হয়ে গেছিল। 5 ভাইয়ের মধ্যে তৃতীয় সাজ্জাদ।
ঘরে ফেরা উপলক্ষে মা রান্না করেছেন ছেলের পছন্দের মাছ ও বিরিয়ানি। 4 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টায় শেষ করে ছুটে এসেছেন ছোট ভাই। পাড়া প্রতিবেশীরা তো আছেনই। আমার ছেলে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে সব সময়, এটা মানে আর যে ওই নদীর পদ্মা মাছ নাই, এগুলা খাইতে মানে ইচ্ছা করে, এগুলা পাক করি। আমার ছেলে আমার কাছে ফিরে আসছে, খুবই আমাদেরকে ভালো লাগতেছে। আল্লাহর রহমত, আমরা এখন খুবই খুশি, খুবই আনন্দিত। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ভাইকে আল্লাহর রহমতে পছন্দ করে। কোনোদিন কারোর সাথে দুই কথা হয় না আমার ভাইয়ের। যেটা গেছে ঈদ, সেটা ঈদ ছিল না। এখন যে আমার ভাই ফিরে পাইছি, আমরা আমাদের বুকে আমার ভাইকে ফিরে পাইছি, এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম P600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দেশ জুড়ে এসএসসিতে ব্যতিক্রমী সাফল্যের গল্প। ব্রাহ্মণবাড়িয়ায় মা মেয়ে একসঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। টাঙ্গাইলে 2 পরিবারের যমজ 4 বোনও দেখিয়েছে সাফল্য। ক্যান্সার বাধা হতে পারেনি বরিশালের এক শিক্ষার্থীর সফলতার পথে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউপি সদস্য নুরুন নাহার বেগম, সন্তান নাসরিন আক্তার। মা মেয়ে একসঙ্গে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছেন দুজনেই। 23 বছর আগে 8ম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয় নুরুন নাহারের। এরপর সংসারের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে ব্যস্ততা। তবুও দমে যাননি স্বপ্ন পূরণে। ভর্তি হন কারিগরি শাখায়। ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে তিনি। আমার একটা আনন্দ লাগছে, আমি এই বয়সে যে পড়ালেখা করতেছি, আমি যদি ভালো 9-এ রেজাল্ট করছি, এখন যদি 10 এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি। সবাই বলতে ভালো হয়েছে, মা মেয়ে একসাথে, তোমরা এগিয়ে যাও, অনেক ভালো রেজাল্ট করো, এই কথা বলতে। টাঙ্গাইলের অর্পিতা সাহা অর্পা আর অর্মিতা সাহা অর্ণা, যমজ 2 বোন। লাইবা ও লামিয়াও তাই। 4 জনই এসএসসিতে দেখিয়েছে সর্বোচ্চ সাফল্য। ভালো রেজাল্ট করার একটা নিয়ম হচ্ছে বেশি করে পড়াশোনা করতে হবে আর বেশি পরীক্ষা দিতে হবে। আমরা দুজনটাও দেখিনি, ওভাবেই পরীক্ষা দিছি যে তুই তোর মতো পরীক্ষা দিবি, আমি আমার মতো। যখনই নিজেদের কোনো প্রবলেম হইতো তো তখন আমরা একজন আরেকজনকে সাহায্য করতাম, তো বুঝতে পারতাম যে কই ভুলটা হইতেছে। আমাদের ইচ্ছা ছিল দুইজনেরই যে যখন এসএসসি রেজাল্ট আমাদের একটা ভালো নাম্বার নিয়ে আমরা স্কুল থেকে যাব। সন্তানদের সাফল্যে খুশি অভিভাবক শিক্ষকরাও। আমার অনুভূতিটা অনেক ভালো, মা হিসেবে আমি অনেক গর্বিত। আমার বোনরা এত ভালোভাবে পড়াশোনা করে, পুরস্কার আনে, আমি অনেক খুশি। পড়ার কথা বলতে হয় না, ওরা নিজ থেকেই পড়ে, সময়ে পড়া সময়ে করে। বরিশাল জেলা স্কুলের শিক্ষার্থী মাহাতির রহমান, দুরারোগ্য ব্যাধি বাধা হতে পারেনি তার লেখাপড়ায়। এসএসসিতে পেয়েছে জিপিএ 5। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। আমি আশানুরূপ একটা ফলাফল করতে পেরেছি। ডাক্তার হতে পারে যেন, এবং মানুষের সেবা করতে, দেশের সেবা করতে পারে যেন। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব মাহাতিরের পরিবার। ছেলের জন্য দোয়া চেয়েছেন তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পণ্যের বেশি দামে নাকাল গ্রামীণ জনপদের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, কুলিয়ে উঠতে পারছে না নিম্নবিত্তরা। সীমিত আয়ের মানুষদের চাওয়া বাজেটে পণ্যের দাম কমানোর কার্যকর পদক্ষেপ। বিদ্যুৎ সংকট, ধানের বীজ এবং কীটনাশকের দাম বৃদ্ধিতেও বাড়ছে দুশ্চিন্তা। বলা হচ্ছে ধান, সবজি কিংবা অন্যান্য উৎপাদিত পণ্যের সঠিক দাম মিলছে না। ক্ষতির মুখে পড়ছে কৃষক। পিরোজপুর থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। পিরোজপুরের উত্তর রানীপুর গ্রাম। বেলা গড়ানোর পর এই টং দোকানে জমে ওঠে আড্ডা। অংশ নেন এলাকার মধ্য ও বয়স্ক মানুষ। গরম ধোয়া ওঠা রং চায়ের সঙ্গে জমে ওঠে আলোচনা। প্রশ্ন ছিল, পণ্যের দাম কি সহনীয়? হাতের নাগালের মধ্যে কি আছে চাল, ডাল, নুন, তেল? আয় করি মনে করেন যা তার সাইয়া খরচা ব্যয় কি করি দাঁড়াবার কায়দা আছে। চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ, সপ্তাহে বাজার। আমরা যে কি পরিস্থিতি আছি তা বলতে পারি না। আমরা যে কি বেইলে আয় হয় আর দ্বিগুণ খরচ চলে যায়। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। তাদের তথ্য, দেশে মূল্যস্ফীতির হার এখন 15%। প্রান্তিক এই মানুষদের সকলেরই চাওয়া প্রায় 2 বছর ধরে চলে আসা এমন উচ্চ মূল্যস্ফীতির উত্তাপ কমাতে বাজেটে কার্যকর উদ্যোগ দরকার। আমরা দৈনিক
আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায়। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মানুষের জীবন ধারণের জন্য খুবই কষ্ট। সারা দেশে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। অনেক এলাকায় এখনো খেতেই রয়েছে ধান, তবে কমছে না ধান নিয়ে কৃষকদের দুশ্চিন্তা। ধান উৎপাদনে দরকার হয় কীটনাশক, কিন্তু বেশি দামের কারণে কুলিয়ে উঠতে পারছে না কৃষক। পাশাপাশি পানি সরবরাহে পাওয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। যদি ওষুধের দামটা, সারের দামটা যদি কমাই দিত, তাহলে হয়তো না কৃষক একটু বাঁচত। বাজেট হিসাবে আমার সার বিষ ইত্যাদি দিয়ে গেলে আর মনে করেন দাম যদি কম থাকে তাহলে আমরা বাঁচুন, নালে জমি জমা বন্ধ দেবো করা শশা। গ্রামীণ জনপদে উৎপাদিত নানা ধরনের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না, লাভের মধু খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগী। আসন্ন বাজেটে বাজার ব্যবস্থা সংস্কারের রূপরেখা চান সবাই। টাকা পয়সা দিয়ে বর্গিত করতে চাই না, আমরা চাই আমরা কাজ করব, খাবো। সরকার আমাদের একটা লোনের ব্যবস্থা করিয়ে দেখ, জানি আমরা ওই লোন থেকে মেশিনারি কিনতে পারি, জানি উপকৃত কম সুদে। একটা মাল আমাদের কাছ থেকে তারা ক্রয় করে থার্ড পারসন 500 টাকা, কিন্তু তারা বিক্রি করে ওই মালটাই দেখা গেছে 3-4 গুণ মানে বেশি দামে মানে বিক্রি করতেছে, কিন্তু লাভের টাকাটা পাইতেছে কে? ওনারা পাইতেছে, কিন্তু তৈরি করতেছে আমরা কিন্তু লাভ পাইতেছি না। দ্রুত সময়ের মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি জোরদার করা দরকার। খাদ্য নিরাপত্তার হীনতায় ভুগছেন 22%-এর মতো। ওয়ার্ল্ড ব্যাংকের যে হিসাব করা হয়েছে সেখানে পুষ্টির নিরাপত্তায় 70%-এর মতো বলছেন যে পুষ্টির নিরাপত্তায় তারা ভুগছেন। তাহলে এটার অর্থটা হলো যে এই যে আয়ের অবনমন, এটার ফলে তারা প্রথমত খাদ্য এবং তাদের পুষ্টির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। গ্রামে বাস করে দেশের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ। বড় সংখ্যক এই মানুষদের চাওয়া পাওয়ার গুরুত্ব দেওয়া দরকার। 2 বছর ধরে দেশের গড় মূল্যস্ফীতির হার প্রায় 10%। উচ্চ মূল্যস্ফীতির কারণে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার, তবে কার্যকর কিছুই হচ্ছে না। এমন অবস্থায় আগামী বাজেটকে সামনে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ চান গ্রামীণ সাধারণ মানুষ। ডিমন রহমান, যমুনা নিউজ, পিরোজপুর। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে গতকাল। এ বিষয়ে আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, গতকাল কি পরিমাণ পেঁয়াজ এসেছে দেশে এবং আজ কত টন আসতে পারে? আমাদেরকে বিস্তারিত তথ্য যদি জানাতে পারতেন। ইশরাত, গতকালকে হিলি বন্দরে 30 মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এটা একটি ট্রাক এসেছে। এটা আসার যে কারণটি আমরা আমদানিকারকদের সাথে কথা বলে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে যখন ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ছিল সেটি যখন প্রত্যাহার করে নেয়, কিন্তু ব্যবসায়ীরা বাংলাদেশে পেঁয়াজ আমদানির জন্য বন্দরের যে সীমান্তের ওপারে তারা কিন্তু পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো ভিড়াতে শুরু করে। কিন্তু তারা মনে করেছিল যে যেহেতু ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে অনুমতি দিয়েছে, সেহেতু পূর্বে থেকে একটি বিষয় ছিল যে পূর্বে থেকে 40% শুল্ক ছিল পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে, সেটি কিন্তু উইথড্র করে নেবে হয় তারা ভেবেছিল আমদানিকারকরা, কিন্তু সেটি ভারত সরকার কিন্তু প্রত্যাহার করেনি। শুধু রপ্তানির যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করেছে, কিন্তু শুল্কের যে বিষয়টি ছিল 40% শুল্ক সেটি প্রত্যাহার করে নেয়নি। যার কারণে এই ভারত বাংলাদেশে আমদানির জন্য যে পেঁয়াজগুলো বন্দরের সীমান্তের ওপারে রাখা হয়েছিল সেগুলো কিন্তু বন্দরে দেশে আমদানি করতে পারেনি। সে কারণে কিন্তু সেই পেঁয়াজগুলো দেশে ভারতে বিক্রি করে দিচ্ছে, তার ভিতরে একটি ট্রাক তারা বিক্রি করতে পারেনি। সেই ট্রাকটি গতকালকে হিলি বন্দরে প্রবেশ করেছে। তবে আমদানিকারকরা বলছে যে যদি 40% শুল্ক আরোপ ভারত সরকার যদি এটি প্রত্যাহার করে না নেয়, তাহলে বাংলাদেশে আমদানি অনেক অসম্ভব বলে তারা মনে করছে। কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, পেঁয়াজ আমদানি ব্যাপারে জানাচ্ছিলেন মুরাদ ইমাম কবির। আমরা সরাসরি ছিলাম। 2.25 কোটি টাকার চাল আত্মসাতের অভিযোগ উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে। সরেজমিন তদন্তে এমনই প্রতিবেদন পেয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। 1 মাস ধরে খোঁজ নেই ওই গুদাম কর্মকর্তার। থানায় দেওয়া হয়েছে অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা আর গাফিলতির কারণেই এত চাল আত্মসাৎ সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। ঈদুল ফিতরের ছুটির পর সব সরকারি কর্মকর্তা কাজে যোগ দিলেও গত মাসের মাঝামাঝিতে হদিস মিলছিল না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি গুদাম প্রধান আনোয়ারা বেগমের।
5 বছর ধরে কর্মরত এই কর্মকর্তার 2 মাস পরেই অবসরে যাওয়ার কথা। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় একই সময় থেকে লাপাত্তা নিরাপত্তা প্রহরী আর লেবার সর্দারও। তখন থেকেই দানা বাঁধতে থাকে সন্দেহ। গুদাম খুলে দেখা যায় 1064 মেট্রিক টন চাল থাকার কথা থাকলেও মজুদ 745 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 2.25 কোটি টাকার চাল গায়েব। সাথে 4000 পিস খালি বস্তারও হদিস নেই। আমি 31/3/2024 সঠিক পাইছি। ওদিন কোনো আমার কাছে কোনো সন্দেহ হয় নাই, সব গোছ গাছ পাইছি। পরে যখন আমি 15 সালে গেলাম, যা দেখি খামার সব এলোমেলো। গুদামের লেবার তো জড়িত আছেই, লেবার ছাড়া এইগুলা কাজ কোনোদিন হয় না। শ্রমিকদের দাবি, গুদাম থেকে চাল সরানো নয়, বরং নতুন চাল তোলাই হয়নি। বস্তা সাজিয়ে গুদাম পূর্ণ দেখানো হয়েছে। এটা বের হয়ে যায় নাই, সে হলে ব্যাং করেছে, মাল তোলেনি। ওই বাউন্ডারি গিয়ে ঠিক করেছে, মধ্যে গত করে থেছে, মধ্যে মাল নাই। অফিসাররা আলে বাউন্ডারি দেখে নিয়ে গনে দেখে যে খামাল ঠিক আছে, ভেতরে গোল দেখে না, কেউ করলে অত দূর ওঠেও না। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। একটা ওসিএলএসডি 3 বছরকার ঊর্ধ্বে কোনো এলএসডিতে থাকার নিয়ম নাই। এইখানে এমনি তো অলরেডি 5 বছর বোঝায় হয়ে গেছে, 5 বছর থাকবে কেন? ঊর্ধ্বতন কর্মকর্তা তাহলে কি করলে ব্যাপারে? গাফিলতি অবশ্যই আছে। এতগুলো টাকার চাল কেন নাই? একদিনে বা 2 দিনে বা 15 দিনে চুরি হয়নি। এখানে মানে ডে বাই ডে পর্যায়ক্রমে এই চালটা চুরি হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিপুল পরিমাণ ঘাটতির প্রমাণও মেলে তাদের প্রতিবেদনে। ঘাটতি সঙ্গী করেই নতুন কর্মকর্তা বুঝে নিয়েছেন দায়িত্ব। তদন্ত কমিটির 5 সদস্য ছিলেন, ওনারা আমাকে বুঝাই দিয়েছেন আর কি, ঘাটতি বাদ দিয়ে যা হয় তাই। পলাতক গোডাউন কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী ও লেবার সর্দারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাতক আছে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, গুদামের নিরাপত্তা প্রহরীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং গুদামের যে লেবার সর্দার ছিল তাকে খাদ্য বিভাগের শ্রম হ্যান্ডলিং কাজে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের খাদ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। চাল আত্মসাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমিন বাবু, যমুনা নিউজ। প্রতি বছর পরীক্ষার পরপরই বাড়ে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। ব্যতিক্রম হয়েছিল শুধু করোনাকালীন অটো পাসের বছরগুলোয়। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বা অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথে হাঁটেন শিক্ষার্থীরা। আত্মহননের এই মানসিকতা তৈরি হলো কিভাবে এবং তা থেকে বের হয়ে আসা আদৌ সম্ভব কিনা তা জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফসান জানি এমিল জিপিএ 5 না পাওয়ায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? যমুনার অনুসন্ধানে জানা যায়, বাবা মার ইচ্ছা একমাত্র সন্তান এমিল বড় হয়ে হবে চিকিৎসক। সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ ফলাফল করার প্রতিযোগিতা। জিপিএ 5 না পাওয়ায় পিতামাতার প্রত্যাশা পূরণে ব্যর্থতা, বন্ধুমহল ও সমাজের কাছে খারাপ ছাত্রের তকমাসহ নানা হতাশায় ভুগছিল এমিল। আমি কি ফেল করা ছাত্র যে তোমাকে থাকতে হবে? আমি মিষ্টি নিয়ে যাবো, যে স্কুলের সব স্যারেরা খুব ভালোবাসে। এই বড় নাতি আবার স্কুল যায় না জানে, এই যাতে হাঁকাই, এই গরমের মধ্যে কারেন্ট যায়, বসে হাঁকাই। আমরা স্বাধীনতাভাবে চলতে যদি দেই, কোনো যদি মানসিক চাপ না দিই, তাহলে বাচ্চারা এই ধরনের কাজ করতে পারবে না কখনো। আরও একটি আত্মহত্যার কারণ অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। এক বিষয়ে ফেল করায় কীটনাশক পানে আত্মহত্যা করে বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা খাতুন। একই গ্রামের সবাই কৃতকার্য হওয়ায় দৈন্যতায় ভুগতেছিল সুমনা। মেয়ে সান্ত্বনা দিতে দিতে মেয়ে দিদি করতে পারে নাই। সে রেজাল্ট ভালো, শুধু বাংলাদেশ বিশ্ব পরিচয় ফেল করছে, এটা মানিয়ে নেওয়ার মতো নয়। পরীক্ষা একবার ফেল করছে, আবার পরীক্ষা যাও, সমস্যা আছে কোনো? এই ধরনের ঘটনা যে ঘটাইছে এটা ভুল করছে। অনুসন্ধান বলছে, অটো পাশকালীন সাল ছাড়া প্রতি বছরই শিক্ষার্থীদের আত্মহননের প্রবণতা বাড়ছে। সমাজ ও মনোবিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন হচ্ছে? উত্তরণেরই বা উপায় কি? সোসাইটির যে একটা নর্মস তৈরি হয়ে গেছে যে অবশ্যই একটা ভালো স্টুডেন্ট হতে হলে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট ছাড়া কিন্তু তার সেই ভ্যালুটা সে নাই। তো এই ডিসরেসপেক্ট কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে অনেক বেশি সুইসাইড প্রবণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি মনকে ভালো রাখতে পারি,
মনকে শক্তিশালী করতে পারি, মেন্টাল এনার্জি যদি বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমরা এই সহজেই আত্মহত্যার পথ থেকে আমরা সরে আসতে পারবো। অপরাধ বিশ্লেষকরা মনে করেন যে কোনো পরীক্ষার ফলাফলের সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাউন্সিলিং করা জরুরি। রেজাল্টের আগে এই ধরনের গার্ডিয়ানদের একটু কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকে, তাদেরকে মা বাবাদেরকে ডেকে নিয়ে এসে একটু এর রেজাল্ট সম্পর্কিত ভালো খারাপ এই বিষয়গুলো নিয়ে তাদের কাউন্সিলিং করা হয়, বাচ্চাদের উপর যেন অযাচিত কোনো অত্যাচার বা অযাচিত কোনো ধরনের প্রেশার ক্রিয়েট পিতামাতারা না করে। বেসরকারি সমীক্ষায় বলা হয় দেশে গেল বছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সমাজ এবং মনোবিজ্ঞানীদের পরামর্শ, অভিভাবকদের অসচেতনতাই হোক আর শিক্ষকদের অদক্ষতা অথবা শিক্ষার্থীর সক্ষমতার অভাব, যে কারণেই হোক কোনো সনদ যুদ্ধের পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী অকৃতকার্য অথবা কাঙ্ক্ষিত সফলতা না পান, তাহলে তার প্রতি বিরাগভাজন না হয়ে তাকে বুকে কাছে টেনে নিতে হবে। হতে পারে এই কাছে টেনে নেয়ায় নতুন করে চেষ্টা শুরু হবে তার, আর সে হয়ে উঠবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্পদ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 60 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাজধানীর মোহাম্মদপুরের আজম রোডে এই ঘটনা ঘটেছে। শিশুটিকে বৃদ্ধ প্রতিবেশী আবুল হোসেন বিভিন্ন সময় ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। অন্য প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ আবুল হোসেনকে হেফাজতে নেয়। প্রতিবেশীরা জানায় শিশুটির বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে চিকিৎসাধীন। সেই সুযোগে 2 থেকে 3 মাস ধরে আবুল হোসেন এমনটি করে আসছেন বলে অভিযোগ তাদের। অভিযুক্ত আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আমাদের এলাকার ভিতরে একটা বৃদ্ধ লোক একটা 5 বছর মেয়েরে ধর্ষণ করার চেষ্টা করছে, ধর্ষণ করছেও। আমি হাতে নাতেই ধরছি, হাতে নাতে ধরার পরে আমি ওনাদেরকে ফোন দেওয়া আনাইছি। এলাকার লোকজনরা এই ঘটনা শুনে যে ভিকটিম, যে আসামি, তাকে হইলো একটা বাসার মধ্যে আটকে রাখছে। তো ওনারা চাইছিল যে এটা নিজেদের মধ্যে মীমাংসা করে ফেলবে। এখন মহিলার মার সাথে কথা বলতেছে যে এটা মামলা হবে। পরিবার মানুষের প্রথম শিক্ষালয়। কাজের প্রয়োজনে হোক আর ইচ্ছে করেই হোক, মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। যৌথ পরিবার ভেঙে ছোট হচ্ছে পরিবার, ফলে হারিয়ে যাচ্ছে পারিবারিক শিক্ষা এবং আমাদের হাজার বছরের ঐতিহ্য। সেই পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে পৃথিবীব্যাপী 15ই মে পালিত হয় বিশ্ব পরিবার দিবস। হীরা মিয়ার রিকশায় আজ কোনো ভাড়ায় তোলা যাত্রী নেই। আজকের দিনটি একান্তই পরিবারের জন্য। নিজের রিকশায় পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছেন তিনি। আমি যে সুযোগ পাই আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেড়াই, পার্কে যাই, চেয়ারে বসে আছি, অনেক ভালো ভালো জায়গায় যাই। আমার ফ্যামিলি নিয়ে আমার ঘুরতে অনেক ভালো লাগে। ব্যবসায়ী ইউসুফ আলী শত ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করেছেন। স্ত্রী সন্তান নিয়ে ঘুরছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। এমন ঘুরিতেই তো শিশুরা শিখতে পারে সামাজিক আচার আচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, হাসি, আনন্দ, দুঃখ ভাগাভাগি সহ নানান সামাজিক আচরণ। আমি প্রায় পরিবার নিয়ে সময় হলেই বাহির হই আর কি। তো এতে আমার ছেলেরা ভৌগোলিক অবস্থান, আঞ্চলিকতা এগুলো জানতে পারে, শিখতে পারে। ঘুরলে বাচ্চারা অনেক কিছু শিখে, অনেক কিছু দেখে, এই জন্য আমরা প্রায় ঘুরি। আব্বু যখন বলেছে যখন কক্সবাজার যাবো তখন থেকে আমি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছিলাম। কক্সবাজারের সমুদ্র ভালো লাগে, পরিবার নিয়ে আসলেও ভালো লাগে, ফ্রেন্ডদের সাথে আসলেও ভালো লাগে। বর্তমানে প্রযুক্তি পারিবারিক সময়টাতেও ভাগ বসাচ্ছে। হাতে হাতে ফোন, ঘরে ঘরে বিভিন্ন ডিভাইস। শিশুদের বাবা মায়ের সাথে কথোপকথনের সময় দখল করে নিচ্ছে মোবাইল কিংবা টিভি স্ক্রিন। যে সময়টা পরিবারকে নিয়ে গল্প আড্ডায় মশগুল থাকার কথা, মনের অজান্তেই ব্যস্ত হতে হচ্ছে নেট দুনিয়ায়। মনের অজান্তেই কখন নোটিফিকেশন আসলো মোবাইলে, মোবাইল দেখা শুরু করে দিলাম। বাচ্চাদের কথা কি বলবো, তাদের অ্যাডিকশনটা তো মাত্রাতিরিক্ত। তারা কোনো একটু ভালো পড়াশোনা করলো, ভালো কিছু করলো, তার বিনিময়ে হয়তো বা কিছুক্ষণ মোবাইল দেখতে চায় বা টিভি দেখতে চায়।
প্রযুক্তি যে শুধু দূরে সরাচ্ছে এমনটা নয়, কাছেও টেনে নিচ্ছে। যেমন অবসরপ্রাপ্ত শিক্ষিকা রওশনারা ভিডিও কলে প্রবাসে থাকা মেয়ের সাথে প্রতিদিন কথা বলেন, পরিবারের সবার সাথে ভাব বিনিময় করছেন মেসেঞ্জার গ্রুপে। এমন চিত্রই বলে দেয় চাইলেই পারিবারিক বন্ধনকে দৃঢ় করা যায়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, দূরে থাকে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে ছবি টবি দেয়, ছবি দেখি, ভিডিও কল দেয়। মাঝে মধ্যেই পত্রিকায় অবাক করা সংবাদে চোখ আটকে যায়। সন্তানের হাতে পিতা খুন অথবা তথাকথিত শিক্ষিত ছেলে তার বৃদ্ধ পিতামাতাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। অথচ একটা সময়ে দেশে এ সমস্ত ঘটনা কালে ভাদ্রে ঘটত, যা প্রমাণ করে কমেছে পারিবারিক বন্ধনের সংস্কৃতি। অবসরে বাবা মেয়ে ঘরে বসে গান গাইছে, এমন দেশীয় সংস্কৃতি চর্চা, পারিবারিক আড্ডা, বেড়ানো সহ ধর্মীয় অনুশাসন টিকিয়ে রাখতে পারে কমে যেতে থাকা পারিবারিক বন্ধনের ঐতিহ্য, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। রাতে উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওসিকুর পরাজিত প্রার্থী লিয়াকত আলীর সমর্থক বলে দাবি করেছে তার স্বজনরা। পুলিশ জানায়, ভোটের পর থেকে বিজয়ী প্রার্থী কামরুজ্জামানের সাথে পরাজিত প্রার্থীর সমর্থকদের উত্তেজনা চলছিল। এরই জেরে রাতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াত কলমের প্রার্থী সহ কয়েকজন আহতের অভিযোগ উঠেছে। রুগীটা আমি মৃত হয়ে পেয়েছি, আর তার হচ্ছে বাম চোখ এবং বাম মাথার দিকে একটা ক্ষতর চিহ্ন ছিল। তো এটা হচ্ছে যে যারা নিয়ে আসছে তাদের ভাষ্য মতে যে এটা গুলাগুলির একটা ইয়ে ছিল। ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প বর্জ্য মিশ্রিত পানি মিশছে বাংলাদেশের নদীতে। দুর্গন্ধযুক্ত পানির কারণে কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। সীমান্ত বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন রোগবালাইয়েও। পরীক্ষায় পানিতে ভারী ধাতুর উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজি নদী, মরা নদী ও কালন্দী খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত কালো পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ। বন্দরের ভিতরে আপনার ডিউটি করি আমরা, বন্দরে তার কি করতেছি না, তো আমরা পাশেই আপনার এই ড্রেনগুলো ইন্ডিয়ান, ভারতের থেকে পানিগুলো নোংরা পানি আসে। ভারতের যত পচা পানি, নোংরা আবর্জনা, বোতল ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা, মদের বোতল এবং পলিথিন, বর্জ্য পদার্থ এগুলো আসতেছে এবং পানিটা খুবই দূষিত। এই পানিগুলো আমাদের ধানি জমিতে যাচ্ছে, যার কারণে যে প্রভাবটা আমাদের পুরাটা এলাকাতে পড়ছে। পানি যখন বন্ধ করা হয় তখন এত মশা হয়, মশার কামড়ে থাকা যায় না। এই পানি মিশছে তিতাস নদীতে। স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের অন্তত 15টি গ্রামের মানুষ। এই এলাকাতে কোনো মেয়ে ছেলে বিয়ে দিতে পারতেছি না, আসলে এদিকে দুর্গন্ধর কারণে বিয়ে ফিরে যা। আমরা কোনো রকম থাই আর কি না, ওই টেকের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে থাকি আর কি। ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য ত্রিপুরা থেকে আসছে, আগরতলা থেকে আসছে, এটা আসলে বিষয়টি আপত্তিকর। এমনকি এই গ্রামে আত্মীয়তা করতে চান না অন্যরা। একটা দূষিত পানি, এই পানিটা যখন আমাদের ফসলে ব্যবহার করা হয়, ধান, গম, ভুট্টা বা অন্যান্য সবজি জাতীয় যে ফসলগুলোতে ব্যবহার করা হয়, তখন এটার আলটিমেট প্রভাব কিন্তু আমাদের ফসল যেটা আমরা শস্য যেটা আমরা তুলি সেটার উপরও পড়ে এবং এটার আলটিমেট প্রভাবটা কিন্তু মানব দেহে পড়ে। এরই মধ্যে দূষিত কালো পানির তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। নমুনা পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা খুব কম পাওয়া গেছে। এছাড়াও সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী ধাতুর উপস্থিতির কথা জানানো হয়েছে। এই কেমিক্যাল থেকে মানুষের শ্বাসকষ্টের প্রদাহ, অ্যাজমা, হাঁপানি এরকম রোগ হতে পারে এবং সেগুলো দীর্ঘস্থায়ী রোগে রূপ নিতে পারে, বা মাছ যেগুলো আছে সেগুলো বিষাক্ত হয়ে যাবে, সেইগুলো খেলেও আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে বলে আমি মনে করি। আমিন বাবু, যমুনা নিউজ।